ফার্স্টে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব, এরকম একটা ইন্টারফেস আসবে। যদি চান এইখান এই যে রাইট সাইডে মিনিমাইজ বাটনের পাশে ওয়ার্ক স্পেস চেঞ্জ করার অপশন আছে, এখানে চাইলে আপনি ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে পারেন। আর যদি নিজের মতো একটা ওয়ার্ক স্পেস করতে চান সেক্ষেত্রে মানে নিজের নাম দিয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে এই জায়গায় নিউ নিউ ওয়ার্ক স্পেসে যদি ক্লিক করেন, এখানে ওয়ার্ক স্পেসের একটা নাম চাবে, নাম চেয়ে এখানে ক্লিক করলে, ওকে ক্লিক করলে আপনার নতুন একটা ওয়ার্ক স্পেস জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। ওইটাতে আপনি যে কোনো ভাবে টুলস সাজায় আপনার মতন নিজে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমরা ফার্স্টে ওয়ার্ক স্পেস দেখলাম, এটা আমার রাইট সাইডের টুলবার, ঠিক আছে। এই সাইডের টুলগুলা চেঞ্জ করা যায়। আর এটা আমার লেফট সাইডের টুলবার, ঠিক আছে। এই লেফট সাইডে যে টুলবারটা আছে, এই টুলবারে কোনো টুল চেঞ্জ করা যায় না, ঠিক আছে। এখানে যতগুলো টুল দেওয়া আছে, একটা এমনি অপশন নেই, একটার মধ্যে অনেকগুলো টুল আছে, ওগুলো চাইলে আপনি সামনে এনে কাজ করতে পারেন, কিন্তু এখান থেকে কোনো টুলকে একবারে বাদ দিয়ে দিতে পারবেন না, ঠিক আছে। আর এটাকে সিঙ্গেল রোতে ডাবল রোতে করা যায়, সরি রো না কলাম, লম্বাটাকে কলাম বলে না, হ্যাঁ কলাম বলে। সিঙ্গেল কলাম আর ডাবল কলাম করতে পারবেন। সিঙ্গেল কলাম করার জন্য এই যে এখানে দেখেন একটা কি আছে, এখানে যদি ক্লিক করেন সিঙ্গেল কলামে চলে আসলো। আবার যদি ক্লিক করেন ওই বাটনটাতেই ডাবল কলামে চলে আসবে। এখন যে যেভাবে কমফোর্টেবল ফিল করেন সে সেভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। দেন উপরে আমার এটা মেনু বার আসতেছে, মেনু বারের নিচে যে খালি অংশটা আছে এটাকে বলে সাব মেনু বার। সাব মেনু বারটা আপনাকে শো করবে তখন যখন আপনি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো নিউ ডকুমেন্টে কিভাবে ক্রিয়েট করবেন, এইটা আমার আপাতত লাগতেছে না, এটাকে কেটে দিচ্ছি। আর রাইট সাইডে যে টুলবারটা আছে, এইখানে যদি টুলগুলা চেঞ্জ করতে চান সেই টুলগুলো আপনার উইন্ডোর মধ্যে আছে। উইন্ডোতে ক্লিক করলে এইখানে অনেকগুলা টুল থাকে, যেইটা যখন দরকার জাস্ট ক্লিক করলে আপনার এখানে শো করবে। ওই কাজ শেষ হওয়ার পর ওইটাকে চাইলে আবার কেটে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে টুলগুলো আনতে হয়, কোন টুলের কি কাজ, এটা আমরা দেখবো আস্তে আস্তে। ফার্স্টে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইলে যাব, নিউতে ক্লিক করব, ঠিক আছে। এটা হলো একটা অপশন, ফাইল থেকে নিউ। আর না হয় কন্ট্রোল এন যদি চাপেন, ডায়রি আনছেন সবাই, হ্যাঁ, তাহলে একটু লিখে নেবেন প্লিজ। কন্ট্রোল এন চাপলে আপনার নিউ ডকুমেন্টের শর্টকাটটা আসবে, কন্ট্রোল এন। আর সবাই যদি ডায়েরি মেনটেন করেন আপনাদের জন্য ভালো হবে, কারণ কিছু শর্টকাট বলা হবে, সেটা যদি ভিডিওতে খুঁজতে যান অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে আপনাদের। জাস্ট ডায়েরিটা ওপেন করলে ফার্স্টেই দেখে নিতে পারতেছেন অল্প সময়ে। কন্ট্রোল এন, কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্টের অপশনটা আসবে। আর আরেকটা জিনিস কি বলা হয়েছিল, আমরা যে গ্রাফিক্স গুলো দেখবো, আমরা দুইটা টাইপের গ্রাফিক্স দেখবো। দুইটা টাইপ গ্রাফিক্স, একটা হলো ভেক্টর গ্রাফিক্স, একটা হলো রাস্টার গ্রাফিক্স, ঠিক আছে। কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্টের অপশনটা আসবে। আর আমরা দুইটা টাইপের গ্রাফিক্স দেব, একটা হলো আপনার ভেক্টর গ্রাফিক্স, একটা হলো রাস্টার গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্সের যে কাজগুলো হবে ম্যাক্সিমামই করা হবে আপনার ইলাস্ট্রেটরে, একবার 99% কাজ করা হবে ইলাস্ট্রেটরে ভেক্টর গ্রাফিক্সের। 1% হয়তো বা যদি আমি সময় পাই তাহলে আপনাকে ফটোশপে দেখাই দেওয়ার ট্রাই করব দু একটা কাজ। আর রাস্টার গ্রাফিক্সের 100% কাজই হবে আপনার, 100% আমি ওইটাও 99% রাখলাম, সেটা হবে ফটোশপের রাস্টার গ্রাফিক্সের। 1% হয়তো বা ইলাস্ট্রেটরে করতে পারি। এখন ভেক্টর গ্রাফিক্স কোনটা, রাস্টার গ্রাফিক্স কোনটা? ভেক্টর গ্রাফিক্স হলো এরকম গ্রাফিক্স যেটা আপনি নিজে ক্রিয়েট করতেছেন। লাইক আপনি যদি একটা রেক্টেঙ্গুলার আর্ট করেন, এইটা ভেক্টর গ্রাফিক্সের মধ্যে আসবে, কারণ এটা আপনি নিজে ক্রিয়েট করছেন, ঠিক আছে। বাট একটা ইমেজের উপরে যদি কোনো কাজ করেন, কোনো মডিফিকেশনের কাজ করেন, সেইটা আপনার যাবে রাস্টার গ্রাফিক্সের মধ্যে, ঠিক আছে। কারণ ইমেজটা আগে বিল্ড করা ছিল,
সেটাকে জাস্ট আপনি মডিফাই করতেছেন, নিজে কিছু ক্রিয়েট করতেছেন না কিন্তু, ঠিক আছে? তো যখন একটা ইমেজের উপর কাজ করতে যাবেন, সেই পার্টটা যাবে আপনার রাস্টার গ্রাফিক্স এর মধ্যে, আর নিজে থেকে যখন নিজে কিছু ক্রিয়েট করতেছেন সেটা আসবে আপনার রাস্টার গ্রাফিক্স এর মধ্যে, সরি ভেক্টর গ্রাফিক্স এর মধ্যে। আর আরেকটা পার্থক্য হলো আপনার ভেক্টর গ্রাফিক্স গুলো আপনি যত খুশি বড় করতে পারেন, যত খুশি ছোট করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? ওটার রেজুলেশনে কোনো রকম ইফেক্ট পড়বে না ভেক্টর গ্রাফিক্স এর ক্ষেত্রে। কিন্তু রাস্টার গ্রাফিক্স এর ক্ষেত্রে যদি একটা নরমাল সাইজ থাকে, এটার চেয়ে যদি বড় করেন ফেটে যেতে পারে, আবার যদি ওইটার চেয়ে ছোট করেন ফেটে যেতে পারে, ঠিক আছে? মানে ওইটার একটা নির্দিষ্ট সাইজ থাকবে, যার বেশি ছোট বড় করা যাবে না, করলে ওইখানে রেজুলেশনের উপরে ইফেক্ট পড়বে, ঠিক আছে? তো বুঝতে পারছেন ভেক্টর গ্রাফিক্স কোনটা? ইমেজ রিলেটেড যে কাজগুলো হবে আমার, সেটা আমার রাস্টার গ্রাফিক্সে যাবে, আর নিজে ক্রিয়েট করা যে ডিজাইনগুলো আসবে সেগুলো আমার ভেক্টর গ্রাফিক্স এর আন্ডারে যাবে, ঠিক আছে? তো আমরা দেখতেছি ইলাস্ট্রেটরে ম্যাক্সিমাম কাজগুলো করা হয় আপনার ভেক্টর গ্রাফিক্স নিয়ে। নেক্সট ক্লাসে দেখব ফটোশপের টুলস গুলা, তখন আমরা রাস্টার গ্রাফিক্সে কিভাবে কোন টুল দিয়ে কাজ করতে হয় সেটা দেখব, ঠিক আছে? তো কন্ট্রোল এন যখন প্রেস করবেন তখন আপনাকে নিউ ডকুমেন্টের একটা অপশন দেবে। নিউ ডকুমেন্টের ফার্স্টেই আসতেছে আপনার নেম, আপনি যেই ডকুমেন্টটা ক্রিয়েট করতেছেন সেটার নাম কি দিবেন। তো আমি আপাতত দিলাম 111, ঠিক আছে? 111 দিলাম। এখানে প্রোফাইলটা আমার কাস্টম দেওয়া আছে, আমি কাস্টমই রাখবো। কেউ যদি চান প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? লাইক যদি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করতে চান সেটা আপনি প্রিন্ট মিডিয়াতে দিতে পারেন। যদি ওয়েব মিডিয়ার জন্য কোনো কাজ করতে চান ওয়েব মিডিয়ার জন্য রেডি করতে পারেন। কোনো ডিভাইসের জন্য যদি কাজ করতে চান লাইক পিসি, ফোন, ল্যাপটপ, এরকম ডিভাইস ওয়াইজ যদি কোনো কাজ করতে চান ডিভাইসটাকে ধরতে পারেন। ভিডিও এন্ড ফিল্ম, বেসিক আরজিবি, আরো কিছু আছে, ঠিক আছে? তো নরমালি আপনার কাজে হয়তোবা যদি প্রোফাইলটাকে চেঞ্জ করতে চান, প্রিন্ট এবং ওয়েব এই দুইটা মিডিয়ার জন্য আমরা কাজ করব। আর আরেকটা জিনিস যেটা বলতেছে, আমরা যে কাজগুলো শিখতেছি সেগুলা কিছুটা থাকবে প্রিন্ট মিডিয়ার জন্য, কিছুটা থাকবে ওয়েব মিডিয়ার জন্য। প্রিন্ট মিডিয়া বুঝেন? প্রিন্ট মিডিয়া, হ্যাঁ, যেগুলো ফাইনাল আউটপুট আপনার প্রিন্ট আকারে আসবে, হার্ড কপিটা আসবে আপনার কাছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর ওয়েব মিডিয়া হলো যেটা আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডের জন্য, ঠিক আছে? এই দুইটা মিডিয়ার জন্য কাজ দেখবো আমরা, ঠিক আছে? তো আমি এইটাকে আপাতত কাস্টমই রাখছি। আপনারা যখন কাজ করবেন তখন এই প্রোফাইলটাকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এইখানে তারপরে অপশনটা আসতেছে নাম্বার অফ আর্টবোর্ড। নাম্বার অফ আর্টবোর্ড দেওয়া এখানে 1, আপাতত আমি 1ই রাখবো। আর্টবোর্ড কি এইটা একটু পরে আমরা দেখতে পারবো, এটা দেখাচ্ছি, ঠিক আছে? আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড 1ই থাকবে। দেন আসতেছে সাইজ। এখানে বিল্ট ইন কিছু সাইজ দেওয়া আছে। সাইজের এই যে একটা স্লাইডার আছে দেখেন, এখানে যদি ক্লিক করেন স্লাইডারটা ওপেন হবে। এখানে বিল্ট ইন কিছু সাইজ দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে বিল্ট ইন সাইজগুলো ইউজ করতে পারেন। কিন্তু বিল্ট ইন সাইজের বাইরে যদি কোনো সাইজ দরকার হয়, লাইক এখানে লেটার সাইজটা বিল্ট ইন দেওয়া আছে, এটার ওয়াইড দেওয়া আছে 11, হাইট দেওয়া আছে 8.5, ঠিক আছে? সাইজটা আমার ল্যান্ডস্কেপে আছে। এখন একটা আপনি কাস্টমাইজ সাইজ নিতে চাচ্ছেন যেটা সাইজ থাকবে 500x500 বা 5x5 ইঞ্চিতে, যদি আমি ধরি 5x5, সেক্ষেত্রে কিভাবে করবেন? জাস্ট এই এলিমেন্টটাকে মার্ক করবেন, এখানে টাইপ করা যাবে, ঠিক আছে? এলিমেন্টটাকে মার্ক করলাম, মার্ক করার পর এখানে 5 ক্লিক করলে 5 ইঞ্চি চলে আসলো, এখানে 5 ক্লিক করলে 5 ইঞ্চি চলে আসলো, ঠিক আছে? এইভাবে আপনি কোনো কাস্টমাইজ সাইজ নিতে পারবেন চাইলে, ঠিক আছে? তো আমি হাইট এবং ওয়াইড দিলাম 5 দেওয়ার পরে এই হাইট এবং ওয়াইটের রাইট সাইডে যদি আসি, এখানে মেজারমেন্টের কিছু অপশন দেওয়া আছে, মানে স্কেল দেওয়া আছে কিছু, যেটার উপর আপনি চাইলে সিলেক্ট করে ওইটার আন্ডারে মেজারমেন্টগুলো নিতে পারেন, মানে সাইজগুলো নিতে পারেন। তো আমার এখানে সিলেক্ট করা আছে ইঞ্চি, ঠিক আছে? এই অপশনটার নাম বলা হয় ইউনিটস। আমার এখানে সিলেক্ট করা আছে ইঞ্চিস। তো ইঞ্চিসটা ইউজ করা হয় নরমালি প্রিন্ট মিডিয়ার জন্য। আপনি যখন প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে ইঞ্চিস বা মিলিমিটার বা সেন্টিমিটার, এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে।
ঠিক আছে। তো প্রিন্ট মিডিয়ার নরমালি ইউজ করা হয় ইঞ্চিটাকেই প্রিন্ট মিডিয়ার জন্য। আর যদি ওয়েব মিডিয়ার জন্য কোনো কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এইখানে ইউনিটটা সিলেক্ট করতে হবে আপনার পিক্সেল। ওয়েব মিডিয়ার জন্য যত কাজ আসবে সবগুলাই পিক্সেলের উপর আসবে, ঠিক আছে। তো আমরা আপাতত যেহেতু দেখছি এটা আমি ইঞ্চিতেই রাখলাম। তো এখানে আরেকটা অপশন আছে যেটা হলো আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল পেজটার যে মাপটা, এটা আপনি হরিজন্টালি নিতে চাচ্ছেন না ভার্টিক্যাল নিতে চাচ্ছেন। যেহেতু আমার স্কোয়ার সাইজ আসতেছে আপাতত এই জিনিসটা আমার কাজে লাগবে না, ঠিক আছে। দেন আসতেছে ব্লিড মার্কটা আমরা আপাতত স্কিপ করব। যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা দেখাই দিব ব্লিড মার্কটার কাজটা কি, ঠিক আছে। আর এই অ্যাডভান্স যে অপশনটা এটা স্কিপ থাকবে, এরকম থাকবে আপনাদের পিসিতে যারা নতুন সেটআপ করতেছেন। যদি চান অ্যাডভান্স সেটিংটা করতে পারেন। অ্যাডভান্সের উপর ক্লিক করলে এখানে আপনার কালার মোডটা আসতেছে। এখন যদি আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন সেক্ষেত্রে আপনার কালার মোডটা আসবে CMYK, ঠিক আছে। ডকুমেন্টের কালার মোডটা আসবে CMYK। আর যদি ওয়েব মিডিয়ার জন্য কাজ করেন, প্রিন্ট মিডিয়ার জন্য CMYK আর ওয়েব মিডিয়ার জন্য যদি কাজ করেন সেক্ষেত্রে কালার মোডটা আসবে RGB। এখন RGB আর CMYK কি, এইটা একটা কোশ্চেন আসতে পারে। এই কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে আনসার দেওয়ার ট্রাই করব। মানে আমাদের একটা টপিক আছে কালার নিয়ে, শুধুমাত্র কালার নিয়ে। তো ওইটা আজকে হয়তো বা দেখানো পসিবল হবে না। জাস্ট এইটুকু মনে রাখেন আমরা যে কালার মোডগুলো নিয়ে কাজ করব সেটার মধ্যে দুইটা কালার মোড আমাদের সবচেয়ে বেশি লাগবে। একটা হলো CMYK আর একটা হলো RGB। RGBর ফুল মিনিং আসছে আর রেড গ্রিন ব্লু, এই তিনটা কালারের কম্বিনেশনে যে কালার মোডটা আসে সেটাকে RGB বলে, RGB মোড। আর CMYK এর কালার ফুল মিনিংটা আসতেছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, কেতে আসতেছে কি কালার, কি কালারটা হলো আপনার ব্ল্যাক কালারকে বলা হয় কি কালার, ঠিক আছে। তো চারটা কালারের কম্বিনেশনে CMYK মোডটা সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক, ঠিক আছে। আর RGB মোডে আসতেছে আপনার রেড, গ্রিন, ব্লু। তো এই মানে CMYK চারটা কালারের কম্বিনেশনে যে মোডটা আসতেছে সেটাকে বলা হয় CMYK মোড। আর তিনটা কালার কম্বিনেশনে যেটা আসতেছে সেটাকে বলা হয় RGB মোড, ঠিক আছে। এখন এই মোডটা কোন মোডে কি কাজ, কি কালার, কিভাবে আসতেছে এইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে রাস্টার ইফেক্ট দেওয়া আছে হাই, তো আমরা ইফেক্টটা হাই রাখবো। হ্যাঁ, হাই এখানে দেখেন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 300 পিপিআই। 300 পিপিআই মানে কি? 300 পিপিআই মানে হলো এখানে পিপিআই বলতে বোঝানো হচ্ছে পিক্সেল পার ইঞ্চিস, ঠিক আছে। মানে আমার স্কোয়ার যে ইঞ্চিস থাকে এটার মধ্যে 300 পিক্সেল থাকবে। 300 পিক্সেল যেই মানে একটা স্কোয়ার ইঞ্চির মধ্যে যদি 300 পিক্সেল থাকে সেটাকে হাই রেজোলিউশন বলা হয়। আপনি চাইলে এর চেয়েও বেশি নিতে পারেন, এখানে কাস্টমাইজ অপশন দেওয়া আছে। যদি এখানে ক্লিক করি, ডিফল্ট মোডটা চেঞ্জ করলে পিক্সেলে দিলে মানে এটা পরবর্তীতে যখন আমি ফাইনাল আউটপুট সেট করতে যাব তখন কাস্টমাইজ অপশন দেওয়া থাকে যে আমার পিক্সেলটা আরো বাড়াই দিবে, ঠিক আছে। তো এটাকে আপনি চাইলে কাস্টমাইজ কোনো নিতে পারেন। লাইক 300 দিলে আমার এনাফ, কিন্তু আপনার মনে হচ্ছে আমি 300 হাইয়ের চেয়ে আরো বেশি ফুল এইচডি দিব, সেক্ষেত্রে আপনি 500 পিক্সেল দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। ওইটা কিভাবে দিব এটা আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। আর এখানে প্রিভিউ মোড আমার ডিফল্টই থাকবে। ওভার প্রিন্ট বা প্রিন্ট পিক্সেল এটা নেওয়া দরকার নেই, আমার এটা ডিফল্টই থাকবে। ডিফল্ট নিলে আপনার কাজ করতে সুবিধা হবে। যদি পিক্সেল নেন বা যদি ওভার প্রিন্ট নেন সেক্ষেত্রে কাজ করতে একটু অসুবিধা হতে পারে। আবার ফাইনাল আউটপুট যদি জেপিজি বা পিএনজি আকারে নিতে চান সেক্ষেত্রেও প্রবলেম করতে পারে, ঠিক আছে। তো আমরা প্রিভিউ মোডটাকে ডিফল্ট রাখবো। এখন এইটুকু বুঝতে পারছেন সবাই? তাহলে যদি এইটুকু বুঝতে পারেন দেন আমরা ওকে করব। এখানে ওকে করলে যেহেতু আমার 5 ইঞ্চিস ইন্টু 5 ইঞ্চিস ছিল, স্কোয়ার একটা হোয়াইট এরিয়া আসছে।
আচ্ছা এটাকে বাদ দেই, বাদ দেওয়ার কারণ হলো এটাতে ব্লেড মার্ক চলে আসছে। হোয়াইট একটা এরিয়া আসছে স্কয়ার। আরেকটু যদি জুম আউট করি, এই যে টোটাল জিনিসটা দেখতেছেন যেটা গ্রে কালারের একটা রেক্টেঙ্গুলার মতো দেখাচ্ছে স্কয়ার, এইটাকে বলে আপনার ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এটা হলো আপনার ওয়ার্ক স্পেস। আপনি যত রকম ডিজাইন করবেন এটার মধ্যে চাইলে রাখতে পারেন। ঠিক আছে, আর ওই যে গ্রে কালারের রেক্টেঙ্গুলার মধ্যে হোয়াইট কালারের আরেকটা রেক্টেঙ্গুলার মতো দেখা যাচ্ছে, এইটাকে বলা হয় আপনার আর্টবোর্ড। একটা ডিজাইনে ইউজফুল যত কন্টেন্ট থাকবে সবকিছু আপনার এই হোয়াইট এরিয়ার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, হোয়াইট এরিয়ার বাইরে যদি কোনো কিছু থাকে সেটা আপনার ডিজাইনের কন্টেন্ট হিসেবে অগ্রাধিকার পাবেন আর কি। ঠিক আছে, মানে ওইটা আপনি কি এনে রাখছেন হয়তো বা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু হোয়াইট এরিয়ার মধ্যে যেটা রাখবেন সেটা আপনার ফাইনাল আউটপুটে আসবে। ঠিক আছে, তো আপনার ফাইনাল আউটপুটে আনতে চান এরকম কোনো কন্টেন্ট মাস্ট বি হোয়াইট এরিয়ার মধ্যে রাখতে হবে। হোয়াইট এরিয়ার বাইরে যদি সেটা থাকে সেক্ষেত্রে সেটার ফাইনাল আউটপুটে আসবে না, সেটা জেপিজি হোক পিএনজি হোক বা প্রিন্ট আকারে আসুক, ফাইনাল আউটপুটে আসবে না যদি হোয়াইট এরিয়ার বাইরে থাকে। ঠিক আছে, আর এই হোয়াইট এরিয়াটাকে বলা হয় আর্টবোর্ড। ঠিক আছে, ওই যে আমরা যখন দেখেন ফাইল থেকে নিউতে গেছিলাম, জি ফাইল থেকে যখন নিউতে গেছিলাম এখানে নাম্বার অফ আর্টবোর্ড লেখা ছিল, এখানে আমি 1ই রাখছিলাম, এখানে যদি 2 দেই তাহলে এই যে যে হোয়াইট এরিয়া আছে এরকম দুইটা আসবে। ঠিক আছে, তো আমাদের আপাতত একটাই এনাফ, একটাই রাখলাম। আর আরেকটা কথা বলছিলাম, দেখেন এই যে মেনু বারের নিচে যেটা সাব মেনু বার, ঠিক আছে, আমি যখন আর্টবোর্ড নিব সাব মেনু বারের অপশনগুলো শো করবে। আর এই সাব মেনু বারের অপশনগুলো আপনার এই টুলের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। লাইক এখন আমার সিলেকশন টুল সিলেক্ট করা আছে, যদি আমি টাইপ টুল সিলেক্ট করি দেখেন অপশনগুলো চেঞ্জ হয়েছে। অন্য আরেকটা টুল যদি সিলেক্ট করি অপশনগুলো চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো সাব মেনু বারের অপশনগুলো আপনার টুলের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যেই টুলের সাথে যেটা হেল্পফুল অপশন থাকে সেটা আপনার সাব মেনু বারে শো করবে। তো সাব মেনু বারে দেখলাম কি কোথায় কি আসতে পারে, এখন আমরা একটু টুলের দিকে যাই। এখন টুলের মধ্যে যদি আমি টুলের টুল বা অপশন যদি চিন্তা করি ফার্স্ট, আপনি টাইপ টুলে ক্লিক করেন, চেঞ্জ হয় নাই, কিছু হলেও চেঞ্জ হয়েছে আপনি দেখেন। সবগুলা টুলে তো আর সিলেক্ট হবে না, কিছু সবগুলা টুলের মধ্যে। কোন স্কয়ারটা? হ্যাঁ ওইটা বলতেছি, আস্তে 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 যাচ্ছি। তো আমার ফার্স্টের কাজ হলো আমি কিভাবে নিচ্ছি ওইটা পরে দেখাবো। আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি আগে, রেক্টেঙ্গুলার নিলাম। এখন একটা রেক্টেঙ্গুলার নিছি যেটার মাঝখানে সাদা কালার, মাঝখানে কালারটা সাদা, আবার সাইডের কালারটা হলো ব্ল্যাক, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো মাঝখানে সাদা আসতেছে সাইডে ব্ল্যাক আসতেছে কেন? আমার এখানে কালার করার একটা অপশন আছে, তো আমি চাচ্ছি যে মাঝখানের কালারটাকে আমি ব্লু করব আর সাইডের কালারটাকে আমি রেড করব। কিভাবে করব? এইটা করার জন্য আমাকে এখানে দুইটা অপশন দেওয়া আছে টুলবারের মধ্যে। দেখেন লেফট সাইডে যে টুলবারটা আছে এখানে ফিল কালার এবং স্ট্রোক কালার দুটো অপশন আছে। ঠিক আছে, একটাকে বলে ফিল আর একটা বলে স্ট্রোক। যদি মাউসের কার্সরটা দুইটার উপরে নেন দুইটার নামটাকে শো করবে। তো স্ট্রোকের কাজ হলো আপনার যে অবজেক্ট আছে এটার বর্ডারটাকে কালার দেওয়া। ঠিক আছে, সাব্বির ভাই খাওয়ার পানি আছে?
তো আমার যে অবজেক্টটা আছে এটার বর্ডারটাকে কালার করার কাজ হলো স্ট্রোকের, ঠিক আছে? আর আমার যে অবজেক্টটা আছে এটার মাঝখানে যে কালারটা, এইটার করার কাজ হলো আমার ফিলের। আমি যদি ফিলের কালার চেঞ্জ করি, কারণ আমি ফিলটাকে সিলেক্ট করলাম, এই যে ফিলটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ফিলটাকে সিলেক্ট করলাম, যেটাকে সিলেক্ট করবেন সেটা উপরে চলে আসবে, ঠিক আছে? এখানে যেটাকে ক্লিক করবেন সেটা উপরে চলে আসবে, যেটা উপরে থাকবে সেটাকে আপনার বোঝাচ্ছে যে আপনার এখন এই অবজেক্টটা মানে এই অপশনটা সিলেক্ট করা আছে। আপনি যদি কালার চেঞ্জ করেন এই অপশনটাতে কালার চেঞ্জ হবে। তো আমি ফার্স্টে স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে সিলেক্ট করার পরে এখানে আমার একটা কালার পিকার আসতেছে, ঠিক আছে? যদি কারো কালার পিকারটা না আসে সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন, কালারে ক্লিক করলে কালার পিকারটা চলে আসবে, ঠিক আছে? তো কালার পিকারের উপরে যদি আমি কি বলছিলাম, রেড করব না, রেড এর উপরে যদি ক্লিক করি, দেখেন স্ট্রোকের কালার চেঞ্জ হয়েছে কিন্তু এখানে কালার চেঞ্জ হয় নাই, ব্ল্যাক আছে, কারণ আমার এই জিনিসটা সিলেক্ট করা ছিল না, ডিসিলেক্ট করা ছিল। তো আমি এটাকে সিলেক্ট করলাম ফার্স্টে, সিলেক্ট করার পর স্ট্রোক কালারটা নিলাম, রেড কালার পিকারে যে রেড এর উপরে যদি ক্লিক করি, এখন দেখেন আমার বর্ডারের কালারটা রেড হয়ে গেছে, ঠিক আছে? তো আবার এইটার উপরে সিলেক্ট করব, দেন ফিলটাকে সিলেক্ট করব, ফিলটাকে করতে চাচ্ছিলাম আমি স্কাই ব্লু, স্কাই ব্লু করে নিলাম। দেখেন আমার এখন ফিল কালারটা স্কাই ব্লু, বর্ডারের কালারটা হলো আপনার রেড, ঠিক আছে? এভাবে চাইলে ফিল এবং স্ট্রোক দিয়ে আপনি কোনো একটা অবজেক্টের ভেতরের কালারটাকে চেঞ্জ করতে পারবেন, ভেতরের এবং বর্ডারের কালারটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কালার অপশনটা বুঝতে পারছেন সবাই? তাহলে এবার টুলের দিকে যাই। আর এইখানে দেখেন আরো কিছু মেনু বারের মধ্যে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা মেনুর মধ্যে আরো অনেকগুলো সাব মেনু আছে, এইগুলা কিছুটা আমি দেখাই দেওয়ার ট্রাই করব, কিছুটা নিজেরা আপনারা বাসায় ট্রাই করবেন, যেটা না বুঝছেন আমাকে কোশ্চেন করলে আমি সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? কারণ সবগুলো আমার দেখানো পসিবল না, সবগুলো যদি দেখাইতে যাই আমার টুলস এর ক্লাস নিতে হবে 10টা, টুলস এবং অপশনের ক্লাস নিতে হবে 10টা, এখন আমার কাছে ক্লাসই আছে টোটাল 20টা, ঠিক আছে? টপিক অনুযায়ী যখন যেটা আপনার দরকার তখন সেটা আমি দেখাই দেওয়ার ট্রাই করব, আর যেগুলো দেখাইতে পারবো না এটা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, যদি প্রবলেম ফেস করেন আমাকে কোশ্চেন করলে আমি সলভ করে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমি ফার্স্ট এখন টুল দিয়ে শুরু করতেছি। আচ্ছা, টুল শুরু করার আগে আরেকটা অপশন হলো, সেটা হলো সাব মেনু বারের নিচে দেখেন এইখানে লেখা আছে আনটাইটেল 2 @400% ব্র্যাকেটের মধ্যে CMYK, আর মোডটা দেওয়া আছে প্রিভিউ, ঠিক আছে? এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আপনার যে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন এই ডকুমেন্টের অপশনটা, ঠিক আছে? দেখেন এইখানে যখন আপনি কি কি বলে এটার নাম, ওয়ার্ক স্পেসে যখন কোনো অ্যাকশন নিতেছেন তখন এই ডকুমেন্টের নামের এখানেও চেঞ্জ হচ্ছে, লাইক আমি এখন জুম ইন জুম আউট করতেছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এখন 300% আছে, আমি যদি মাইনাস করি আরেকটু 200% আসলো, আরেকটু যদি মাইনাস করি 150 তে গেছে, ঠিক আছে? তো আপনি যখন যেটা অ্যাকশন নিবেন সেটা এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? লাইক আমি যদি একটা টেক্সট নেই, এটাকে যদি মার্ক করি, এখন চেঞ্জ আসতেছে না, যেটা চেঞ্জ আসার কথা। যাক, আপনি যখন কাজ করতে যাবেন এইখানে যে অ্যাকশনটা নিতেছেন দুই একটা অ্যাকশনের চেঞ্জ যে করতেছেন এই চেঞ্জের অপশনটা এখানে দেখাবে, ঠিক আছে? এই ডকুমেন্টের অপশনটাকে চাইলে আপনি এটা এখন আপনার যে ওয়ার্ক স্পেস আছে এটার সাথে অ্যাড করা আছে, আপনি চাইলে এটাকে আলাদা করতে পারেন। কিভাবে আলাদা করবেন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসকে যদি ড্র্যাগ করেন আলাদা হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনি চাইলে কোনো রকম অ্যাকশন নিতে পারেন, ঠিক আছে? যদি আরো কোনো ওয়ার্ক স্পেস ধরেন একসাথে দুইটা ওয়ার্ক স্পেসে কাজ করতে চাচ্ছেন, আরেকটা ওয়ার্ক স্পেস নিলাম, নেওয়ার পর এই যে একসাথে অনেকে দেখবেন এইভাবে কাজ করে, একসাথে দুইটা ওয়ার্ক স্পেস এনে দুইটা ওয়ার্ক স্পেসে কাজ করে, ঠিক আছে? আপনি যদি চান একসাথে দুইটা ওয়ার্ক স্পেসে কাজ করতে এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে? এই যে আমার একসাথে দুইটাই ওয়ার্ক স্পেস আসলো, যখন যেটা দরকার সেটা আমি সিলেক্ট করে কাজ করতে পারবো, ঠিক আছে?
সরি ওয়ার্ক স্পেস না, ডকুমেন্ট। আমার ওয়ার্ক স্পেস তো একটাই, দুইটা ডকুমেন্ট আসছে, যখন যেটাকে সিলেক্ট করব তখন সেটার মধ্যে অ্যাকশন, যে অ্যাকশনটা নিতে যাচ্ছি সেটা অ্যাপ্লাইড হবে। ঠিক আছে? তো আমি একটা কেটে দিচ্ছি। আবার যদি এই যে আপনার কি বলে ডকুমেন্টটা আছে, এটাকে যদি আবার ওই সিঙ্গেল ওয়ার্ক স্পেসে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসটাকে ড্রাগ করে এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে যে একটা ব্লু মার্ক দেখাবে, এখানে ছেড়ে দিলে আপনার একটা ওয়ার্ক স্পেসে চলে আসবে সবকিছু। ঠিক আছে? তো এটা একটা অপশন গেল। আর আমি বলছিলাম যে আমার রাইট সাইডে টুলবারটা আছে, এখানে টুলগুলো চেঞ্জ করা যায়, কিভাবে চেঞ্জ করবেন সেটা একটু পরে দেখাচ্ছি। আর ফিক্স যে টুলগুলো আছে এটা নিয়ে আগে একটু আলোচনা করি। ঠিক আছে? এখন ফিক্স টুলের মধ্যে ফার্স্টে যে টুলটা আছে সেটার নাম হলো আপনার সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হলো কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা। ধরেন সিলেকশন টুলটা নিয়ে যদি আপনি কোনো একটা অবজেক্টের উপর লেফট বাটন ক্লিক করেন, মাউসের লেফট বাটন ক্লিক করলে আপনার ওই অবজেক্টটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এটাকে চাইলে আপনি মুভ করতে পারেন সিলেকশন টুল দিয়ে। মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে যেখানে ছাড়বেন সেখানে আপনার অবজেক্টটা মুভ হবে। এই অবজেক্টটা কিভাবে আনছি এটা একটু পরে দেখাচ্ছি। তো এটা সিলেকশন এবং মুভ করতে পারেন। আর সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো আপনার যে অবজেক্টটা আছে এটাকে চাইলে আপনি রোটেট করতে পারেন। রোটেট কিভাবে করবেন, মাউসের কার্সরটাকে যখন আপনার অবজেক্টের কর্নারে নেবেন, এই যে দেখেন আমি একটা কর্নারে নিছি, আমার নর্মাল মাউসের কার্সরের আইকনটা এরকম থাকে। ঠিক আছে? যখন এটাকে আমি অবজেক্টের কর্নারে নিচ্ছি আমার মাউসের কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে এরকম আইকনটা আসবে, মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে যেই দিকে ড্র্যাগ করবেন আপনার অবজেক্টটা সেই দিকে রোটেট হবে। ঠিক আছে? তো সিলেকশন টুল দিয়ে আপনি তিনটা কাজ করতে পারতেছেন, টোটাল সিলেক্ট করতে পারতেছেন, মুভ করতে পারতেছেন। আর ওই টুলটা সিলেক্ট করা অবস্থায় যদি মাউসের কর্নারে নেন সেক্ষেত্রে, সরি অবজেক্টের কর্নারে নেন সেক্ষেত্রে রোটেট করার অপশনটা পাচ্ছেন। ঠিক আছে? এটা গেল সিলেকশন টুলের কাজ। দেন আসতেছি ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে সিলেকশন টুলের টোটাল কাজটা করতে পারবেন। সিলেক্ট করতে পারলেন, ধরেন এটা আমার ডিসিলেক্ট আছে, এটাকে ক্লিক করলে সিলেক্ট হলো, সিলেক্ট করতে পারলেন, এটাকে মুভ করতে পারবেন। আর একটা এক্সট্রা কাজ করতে পারবেন, সেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার এটাকে রোটেট করতে পারবেন না। ওই রোটেট করার পরিবর্তে আরেকটা এক্সট্রা কাজ করতে পারবেন, সেটা হলো আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারেন। এখন অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা কোশ্চেন আসতে পারে, অ্যাঙ্কর পয়েন্টটা কি? এই যে ডিজাইনের ভাষায় আমার যে জয়েন্ট পয়েন্টটা আছে, প্রত্যেকটা ডিজাইনের তো একটা জয়েন্ট থাকবে। ধরেন লাইক এই যে রেক্টেঙ্গুলারটা করা হয়েছে, এটা চারটা জায়গায় জয়েন্ট হয়েছে। ঠিক আছে? এই চারটা জয়েন্ট ছাড়া কিন্তু এই রেক্টেঙ্গুলারটা করা পসিবল হতো না। এখন যে চারটা জায়গায় জয়েন্ট করা হয়েছে সেখানে দেখেন একটা বক্সের মতো দেখাচ্ছে। এই যে বক্সের মতো দেখাচ্ছে, বোঝা যাচ্ছে? এটার ভেতরে যদি মাউসের কার্সরটা নেই, দেখেন এটার নাম কি দেখাচ্ছে, সবুজ কালিতে লেখা অ্যাঙ্কর। ঠিক আছে? তো ডিজাইনের ভাষায় আমরা জয়েন্ট পয়েন্টটাকে আদর করে অ্যাঙ্কর পয়েন্ট ডাকি। ঠিক আছে? তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা সিলেক্ট করতে পারবেন। শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে যদি ক্লিক করেন কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আপনি সিলেক্ট করতে পারতেছেন না। ঠিক আছে? ও সরি, সিলেকশন টুল দিয়ে আরেকটা কাজ হলো এটাকে বড় ছোট করতে পারবেন। এটা দেখাতে ভুলে গেছিলাম, অবজেক্টটাকে বড় ছোট করতে পারবেন। ঠিক আছে? এখন আছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেই কাজটা আপনি সিলেকশন টুল দিয়ে করতে পারতেন না, সেটা হলো আপনার যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের কার্সরটা এনে ক্লিক করছিলাম, এই যে ক্লিক করছি, আমার বাকি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে বাকি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট এটা হোয়াইট হয়ে গেছে, দেখছেন? বুঝা যাচ্ছে? এই যে এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট হোয়াইট হোয়াইট দেখাচ্ছে।
বাট এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করাতে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ব্লু দেখাচ্ছে, ঠিক আছে? মানে আমার এখন এটা বুঝাচ্ছে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা মার্ক করা আছে। আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যে কোনো অ্যাকশন নিতে পারেন। তো কি অ্যাকশন নিতে পারেন সেটা হলো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি চাইলে যে কোনো ভাবে মডিফাই করতে পারেন। বাকি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট আমার ঠিক থাকলো, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট আমি একটু ড্রাগ করে বড় করে দিলাম। এখন রেক্টেঙ্গুলারটা আলাদা একটা শেপ নিয়ে নিছে। চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই এক্সট্রা একটা কাজ করতে পারবেন যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদা ধরতে পারবেন, ঠিক আছে? এখন আপনার যদি একসাথে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরা লাগে সেই ক্ষেত্রে কি করবেন, বা তিনটা অ্যাঙ্কর পয়েন্ট ধরা লাগে সেই ক্ষেত্রে কি করবেন? আপনি একটা অ্যাঙ্কর পয়েন্টে ফার্স্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ডে শিফট চেপে ধরে রাখবেন। শিফট চেপে ধরে রেখে ধরেন আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করা দরকার, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটনটা আবার ক্লিক করবেন। দেখেন এখন একসাথে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ব্লু মার্ক দেখাচ্ছে আর দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হোয়াইট দেখাচ্ছে। তার মানে আমার ব্লু দুইটা যেই দেখাচ্ছে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমার মার্ক করা আছে, আমি চাইলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে যে কোনো অ্যাকশন নিতে পারবো। আমি কিবোর্ডের যদি অ্যারো এই যে কি বলে নেভিগেশন কি গুলা যে এইগুলা যদি প্রেস করি, দেখেন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে একসাথে অ্যাকশন হচ্ছে, অ্যাকশনটা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে একসাথে অ্যাপ্লাইড হচ্ছে, ঠিক আছে? তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরতে চাইলে কি করতে হবে, আমাকে ফার্স্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, দেন শিফট চেপে ধরে রেখে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হবে, ঠিক আছে? তো আমরা সিলেকশন টুল দেখলাম, ডিরেক্ট সিলেকশন টুল দেখলাম, এরপর টুলের কাজ আসে আমার আচ্ছা এরপর চুলের কাজ আসে আমার, এরপর চুলটার নাম হলো আমার ম্যাজিক ওয়াইন চুল। অ্যাকচুয়ালি ম্যাজিক ওয়াইন চুলের কাজ আপনার ইলাস্ট্রেটর তেমন একটা নাই, ঠিক আছে? ম্যাজিক ওয়াইন চুলের কাজটা আসবে আপনার ফটোশপে, ঠিক আছে? তারপরে হালকা একটু দেখাই দিচ্ছি যদি কখনো লাগে আর কি। তো ম্যাজিক ওয়াইন টুল দিয়ে চাইলে আপনি এক কালারে যতগুলো অবজেক্ট আছে এক ক্লিকে সিলেক্ট করতে পারবেন। আপনার এই ডকুমেন্টের মধ্যে এক কালারে যতগুলো অবজেক্ট থাকবে এক ক্লিকে সিলেক্ট হয়ে যাবে। লাইক আমি যদি এই রেক্টেঙ্গুলার উপরে সিলেক্ট করি, দেখেন আমার এই রেক্টেঙ্গুলারটা নিচে যে রেক্টেঙ্গুলারটা আছে এটাও সিলেক্ট হয়ে গেছে, বিকজ অফ এই দুইটা রেক্টেঙ্গুলার কালার এক ছিল, ঠিক আছে? কিন্তু সবুজটা কিন্তু আবার সিলেক্ট হয় নাই, ঠিক আছে? তো এক কালার যতগুলো অবজেক্ট থাকবে সেটাকে আপনি ম্যাজিক ওয়াইন টুল দিয়ে এক ক্লিকে সিলেক্ট করতে পারেন। সাব্বির ভাই একটু খাওয়ার পানির ব্যবস্থা করা যায় ভাই, গলা শুকিয়ে গেছে একবারে, করলে একটু ভালো হয় ভাই। তারপর লেসো টুল, লেসো টুলের কাজ ফটোশপে নাই, সরি ইলাস্ট্রেটরে নাই, এটা আমরা ফটোশপে দেখবো, ঠিক আছে? আপনার লাগবেই না লেসো টুল ইলাস্ট্রেটরে। তো দেন আসে পেন টুল, পেন টুলের কাজ হলো, আচ্ছা পেন টুলটা আমরা আপাতত স্কিপ করলাম, এটা সবার লাস্টে আলোচনা করব। একটু আমাকে মনে করাই দিন, আমি কিন্তু ভুলে যাব যে পেন টুল দেখাইনি, একটু মনে করাই দিন যে পেন টুলটা বাদ ছিল। পেন টুলটা বাদ রেখে দেন যে টাইপ টুলে, টাইপ টুলের কাজ হলো নাম থেকে বোঝা যাচ্ছে যে আমরা এটা দিয়ে যে কোনো কিছু টাইপ করতে পারবো। কিভাবে করব, টাইপ টুলটাকে সিলেক্ট করব, আপনার যে ওয়ার্ক স্পেস আছে এইটা এইখানে মাউসটা এনে এখানে রাইট বাটন মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, ক্লিক করলে টাইপের অপশনটা ওপেন হবে, যেটা খুশি আপনি টাইপ করতে পারেন, ঠিক আছে? এখন টাইপ টুলের মধ্যে আরো কিছু সাব টুল আছে যেটার কাজও টাইপ করা, কিন্তু এটা জাস্ট স্টাইলটাকে চেঞ্জ করবে। তো ওইটা নিয়ে আমি আলোচনা করলাম না, এটা আপনারা যদি দরকার হয় বাসায় প্র্যাকটিস দেখে নিন, যদি কোনোটা না বুঝেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? দেন টাইপ টুলের পর আস্তে আস্তে লাইন টুল, লাইন টুলের কাজ হলো আপনি চাইলে যে কোনো একটা লাইন নিতে পারেন, ঠিক আছে? একটা লাইন নিতে পারবেন। এখন যখন লাইন নিবেন, লাইন নেওয়ার সময় দেখবেন এই যে ফিল কালারও নাম দেখাচ্ছে, স্ট্রোক কালারও নাম দেখাচ্ছে। সো আপনি যে লাইনটা নিচ্ছেন এই লাইনে কোনো কালার দেখাবে না, তো আপনাকে স্ট্রোকে একটা কালার দিয়ে নেবেন। আমি লাইক এখন ব্ল্যাক দিলাম স্ট্রোকে, এই যে দেখেন এখন আমার লাইনটা ব্ল্যাক কালার দেখাচ্ছে, কিন্তু এই লাইনটা বাঁকা আসছে, ঠিক আছে?
যদি বাঁকা কোনো লাইন নেওয়া দরকার হয় তাহলে তো যে জাস্ট লাইন টুল নিয়ে আপনি এইভাবে দাগ দিলেই আপনার লাইন টুলটা চলে আসতেছে, বাঁকা দাগটা নিতে পারতেছেন। কিন্তু সোজাসুজি কোনো যদি দাগ নিতে চান এবং সেটা পারফেক্টলি সোজা হবে সেটা যদি চান, ক্লিক করার পর মাউসে কিবোর্ডের শিফট বাটনটা চাপবেন, চেপে ধরে রেখে যে যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে ছেড়ে দিবেন, তারপরে শিফটটা ছাড়বেন। ঠিক আছে, এখন আপনার সোজাসুজি লাইনটা হয়ে গেল। ঠিক আছে, আর শিফট হলো আপনার সব টুলের জন্য হেল্পিং টুল শিফটটা। ঠিক আছে, আপনি যে কোনো কাজ করতে যান আপনার শিফটটা লাগবেই, যে কোনো টুল ইউজ করতে যান শিফটটা লাগবেই। দেন লাইন টুলের মধ্যে আরো কিছু টুল আছে যেগুলা দরকার হয় না, আমি এই পর্যন্ত ইউজ করি নাই, তারপরে দেখাই দিচ্ছি। এটা হলো একটু কার্ভ শেপে আসবে, এটা একটা একটু জিলাপির মতো প্যাচ প্যাচ দিয়ে আসে। আর কি কি টুল আছে, রেক্টেঙ্গুলার গ্রিড টুল আছে, টেবিলের মতো করে আসবে। আবার এখানে আছে ইলিপটিক্যাল গ্রিড টুল আর কি। তো এইগুলা তেমন একটা কাজে লাগে না। ভালো পানি তো, থ্যাংক ইউ। তো এইগুলো আপনার বাসায় একটু দেখেন। ঠিক আছে, এই টুলগুলো হয়তো বা দুই একটু কাজে লাগবে। তারপর আসি আমার এখানে বিল্ট ইন কিছু শেপ টুল আছে। তো ফার্স্টে যেটা এই শেপ টুলের মধ্যে ফার্স্টে যেটা আসবে সেটার নাম হলো রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলটা যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করেন একটা রেক্টেঙ্গুলার আসবে। ওটাকে যে কালার দিতে চান কালার দিতে পারেন ফিল এবং স্ট্রোকের মাধ্যমে। ঠিক আছে, এখন কথা হলো এই যে আমি ধরেন এখানে রেক্টেঙ্গুলার টুলের মধ্যে আরো কিছু টুল আছে, সেটাকে কিভাবে ওপেন করতেছি। এটা ওপেন করার জন্য আপনি জাস্ট এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে একটু ধরে রাখবেন। ঠিক আছে, প্রেস করে একটু ধরে রাখবেন, ধরে রাখলে আপনার এই যে সাইডে যে আরো সাব টুলগুলো আছে এই সাব টুলগুলো শো করবে। ঠিক আছে, তারপর যখন যেটা নেওয়া দরকার সেটাকে জাস্ট ক্লিক করলে আপনার ওই টুলটা সিলেক্ট হয়ে যাবে, আপনি জাস্ট পরে আপনার আর্টবোর্ডের ওই উপরে এটা নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি ফার্স্টে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে দেখালাম, এখন দেখি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। এটাকে ফিল কালারটাকে ব্ল্যাক করলাম। রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটা রেক্টেঙ্গুলার মধ্যে জাস্ট কর্নারটা একটু রাউন্ড করা থাকবে। ঠিক আছে, দেন আসি ইলিপস টুল। ইলিপস টুলের কাজ হলো আপনার একটা সার্কেলের মতো শেপ আনা। এখন ইলিপস টুলে দেখেন, আপনি যদি কোনো স্কোয়ার শেপ নিতে চান, ঠিক আছে, ধরেন রেক্টেঙ্গুলার কি স্কোয়ার ভাবে নিতে চাচ্ছেন বা ইলিপসটা কি স্কোয়ার ভাবে নিতে চাচ্ছেন, এইরকম যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে শিফট প্রেস করে যে সাইজটা নিচ্ছেন সেটা নিতে হবে। ঠিক আছে, শিফট প্রেস করে ধরে রেখে যে সাইজটা নিচ্ছেন সেই সাইজ, যে টুলটার কাজ করতেছেন সেটা নিতে হবে। যদি শিফট ছাড়া নেন, এই যে দেখেন শিফট ছাড়া নিলে কিরকম হয়, তো চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি শিফট ধরে রেখে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পারফেক্ট শেপটা, অ্যাকচুয়াল যে শেপটা থাকে সেই শেপটাই আসবে। ঠিক আছে, দেন আমার ইলিপ টুলস আসলো। এটা কালার কিভাবে চেঞ্জ করবেন, ফিল কালারটাকে সিলেক্ট করতে পারেন। যদি গ্রিন কালার দিতে চান, সরি, আগে ইলিপসটাকে সিলেক্ট করলাম, দেন ফিল কালারটাকে সিলেক্ট করলাম। গ্রিন দিতে চাইলে গ্রিনের উপরে যদি ক্লিক করি আমার গ্রিন কালারটা নিয়ে নিল। ঠিক আছে, দেন ইলিপসের পরে আসে পলিগন টুল। পলিগন টুলের কাজ হলো আপনার এরকম কিউব আকারের একটা শেপ
ক্রিয়েট করা, ঠিক আছে? তো এইখানে আমার টোটাল 6টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, উপরে 3টা নিচে 3টা, ঠিক আছে? টোটাল 6টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। তো এটা গেল পলিগন টুল। পলিগন টুলের পর এই পলিগন টুল দিয়ে চাইলে আপনি আবার ট্রায়াঙ্গেল করতে পারেন, ঠিক আছে? ট্রায়াঙ্গেল কোনো যদি শেপ নিতে চান সেটা করতে পারবেন। কিভাবে করবেন? পলিগন টুলে টাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটনটা জাস্ট আপনার ওয়ার্ক স্পেসের উপরে জাস্ট মাউসের লেফট বাটনটাকে ক্লিক করবেন। ক্লিক করলে পলিগনের অপশনটা আসবে। এখানে রেডিয়াসটা মানে বোঝাচ্ছে যে আপনার যে সাইজটা, ট্রায়াঙ্গেলের যে সাইজটা সেটা কতটুকু হবে। তো এখানে একটা যে কোনো মাপ দিয়ে নেবেন। আমাকে যেটা দেখাচ্ছে আমি এটাই নিচ্ছি আপাতত। আর সাইড দিচ্ছি 3, ঠিক আছে? আমার সাইড 6 ছিল, এটাকে আমি 3 করে দিচ্ছি। এখন যদি ওকে করি, দেখেন আমার একটা ট্রায়াঙ্গেল শেপ চলে আসছে, ঠিক আছে? এইভাবে চাইলে আপনি পলিগন টুলের মাধ্যমে ট্রায়াঙ্গেল শেপটা নিতে পারেন। এরপর আসি স্টার টুল। স্টার টুলের কাজ স্টার্ট করা, এটা দিয়ে আপনি চাইলে ট্রায়াঙ্গেল নিতে পারেন। সেটা হলো আপনার এখানে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করলে এখানে পয়েন্টস দেখাচ্ছে 5, এখানে জাস্ট 3 করে দিলে আপনার ট্রায়াঙ্গেল শেপটা চলে আসবে, ঠিক আছে? দেন আসি ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হলো আপনার যে ফিল কালারটা, যদি ফিলে ব্রাশটা নিতে চান, না ফিল কালার দিয়ে যদি ব্রাশটা নিতে চান, ফিলে যে কালারটা সিলেক্ট করা থাকবে সেটাকে আপনি চাইলে ব্রাশ করতে পারেন, ঠিক আছে? এখন এটা ব্রাশ করছেন ঠিক, কিন্তু এইটা দেখেন, এই যে এই ব্রাশটা করছেন, যে ব্রাশটা একটা পাথ আকারে আসছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে? এই যে একটা লাইন যে আসছে কালারের মাঝখানে, এই কালারের মাঝখানে যে লাইনটা আসছে, এইটার উপরে যদি মাউসের কার্সরটা নেন, এটাকে বলা হয় কি পাথ। ওই যে দেখেন এখানে পাথ লেখা আছে, ঠিক আছে? তো আপনার যে রোডটা থাকবে, পাথ মানে কি জানেন? পাথ, হ্যাঁ, তো আপনি যখন কোনো টুল দিয়ে কোনো কিছু ব্রাশ করবেন, ব্রাশ টুল দিয়ে করেন বা পেন টুল দিয়ে করেন বা লাইন টুল দিয়ে করেন বা রেক্টেঙ্গুলার টুল দিয়ে করেন, যেই শেপটা করতেছেন এটার বর্ডারটাকে বলা হয় পাথ, ঠিক আছে? তো আপনি চাইলে এই ব্রাশ টুল দিয়ে চাইলে একটা পাথ ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার মাউসের হাত ভালো থাকে সেক্ষেত্রে ব্রাশ টুলটা ইউজ করে যে কোনো শেপ আপনি ড্র করতে পারেন, ঠিক আছে? এখন ড্র করার পর ধরেন এইটুকু আপনি করলেন, কিন্তু আপনার এখানে ডিজাইনটা ইনকমপ্লিট, ঠিক আছে? আপনি ডিজাইনটাকে কমপ্লিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আচ্ছা এটা একটু ফিউচারে দেখাই দিব, আজকে দেখানোর দরকার নেই। জাস্ট ব্রাশ, আমরা যেহেতু টুল নিয়ে কাজ করতেছি, টুলটা দেখি। তো ব্রাশ টুল দিয়ে আমি চাইলে ব্রাশ করে এইভাবে কালার নিতে পারবো, ঠিক আছে? সরি, আরেকটা জিনিস, আপনি যখন ব্রাশ টুল দিয়ে ব্রাশ করবেন তখন এইটা হলো গিয়ে আপনার স্ট্রোক কালারের উপরে ব্রাশ করবে, ও অটোমেটিক কালারটাকে স্ট্রোক করে নেবে, ঠিক আছে? আবার যদি রিভার্স করেন, দেখেন এই যে ফিলের মধ্যে এরকম কালার দেখাচ্ছে, ঠিক আছে? তো স্ট্রোকও নিতে পারেন, ফিলও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যখন ব্রাশ টুল দিয়ে নরমালি করবেন অটোমেটিক ও ফিলেই নিয়ে স্ট্রোকেই নিয়ে নেবে, ঠিক আছে? তখন এটাকে চাইলে আপনি স্ট্রোকে কনভার্ট করতে পারেন। এখানে দেখেন সুইচ করার জন্য আপনার কালারটাকে দুইটার মধ্যে সুইচ করার জন্য একটা অপশন দেওয়া আছে। এটাতে যদি ক্লিক করেন, স্ট্রোকে যে কালারটা আছে এটা ফিলে চলে যাবে। আবার যদি ক্লিক করেন, ফিলে যে কালারটা আছে সেটা স্ট্রোকে চলে আসবে। এভাবে কালারটাকে সুইচ করতে পারেন। দেন ব্রাশ টুলের পরে আসতেছে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজটা হলো ব্রাশ টুলের মতোই সেম, ঠিক আছে? এটা একটু জাস্ট চিকন হয়ে আসলো, এটাকে যদি আপনি সুইচ করেন ওই সেম কাজটাই করবে, ঠিক আছে? পেন্সিল টুলের পরে স্মুথ টুল, পাথ ইরেজার টুল, এই দুইটা টুল আপাতত লাগবে না। এই দুইটা টুলের কাজ আমরা অন্যভাবে করব, সেটা একটু পরে দেখছি। দেন আসি বোল্ড ব্রাশ টুল। বোল্ড ব্রাশ টুলের কাজ হলো এইটা, আমরা যখন ব্রাশ টুল নিয়েছিলাম তখন এইটা কাজ করতেছিল আপনার স্ট্রোকটাকে ধরে।
আর বোল্ড ব্রাশ টুল কাজ করবে আপনার ফিলটাকে ধরে। আপনার ফিলে যে কালারটা সিলেক্ট করা থাকবে, দেখছেন একটু মোটা হয়ে আসতেছে, ফিলে যে কালারটা সিলেক্ট করা আছে সেইটাকে ও কালার করে দিল। এখন কালার করছে এখানে, কালার করছে দেখেন, দেখেন আমি যদি, সরি অ্যাড হয়ে গেছে এটার সাথে। তো আমি যদি এইটাতে সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুলটা আবার নেই, এইটাতে যদি সিলেক্ট করি, দেখেন এইটা আমার বর্ডারটা আলাদা দেখাচ্ছে, ঠিক আছে? আর ফিল মাঝখানে যে কালারটা আছে সেটার উপরে কালারটা দেখাচ্ছে, এখানে ফিল কালারটাও আমার গ্রিন। বাট এইখানে পেন্সিল টুল দিয়ে যেটা নিছিলাম, এইখানে যদি আমি এখানে যদি স্ট্রোকটাকে সিলেক্ট করি, স্ট্রোকটা এইভাবে আসবে, মানে টোটাল পার্টটা আমার জয়েন করা আছে, কোনো জায়গায় আমার জয়েন ছাড়া নাই, ঠিক আছে? কিন্তু আমি যদি পেন্সিল টুল দিয়ে বা নরমালি ব্রাশ টুল দিয়ে যেটা করছিলাম সেটাতে যদি যাই, আমার পার্টটা জয়েন করা নাই, জয়েন ছাড়া একটা পাত, ঠিক আছে? তো বোল্ড ব্রাশ টুল এবং পেন্সিল টুলের মধ্যে পার্থক্য এইটা, ঠিক আছে? দেন আসি ইরেজার টুল। ইরেজার টুলের কাজ আমরা নাম থেকে বুঝতে পারতেছি, কোনো কিছু চাইলে ইরেজ করতে পারবো, ঠিক আছে? ধরেন ইলিপসের এইটুকু অংশ আমি ইরেজ করে দিলাম ইরেজার টুল দিয়ে, ঠিক আছে? ইরেজার টুলের পর আসে সিজার টুল। সিজার টুলটা সিলেক্ট করার আগে সিলেকশন টুলটা নিতে হবে, যেই অবজেক্টটাকে আপনি কাটতে চাচ্ছেন সেই অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইরেজার টুলের উপর যদি ক্লিক করে ধরে রাখেন, সিজার টুলের অপশনটা আসবে, এখানে ক্লিক করলে সিজার টুলের অপশনটা রেডি হয়ে গেল। এখন আপনি একটা অবজেক্টের যেটুকু অংশ কাটতে চাচ্ছেন সেখানে জাস্ট দুইটা ক্লিক করতে হবে, পাথের উপরে দুইটা ক্লিক করলে ওইটুকু অংশ কেটে যাবে। লাইক আমি এই ইলিশটাকে অর্ধেক করতে চাচ্ছি, এইখানে একটা ক্লিক, পাথের উপরে এইখানে একটা ক্লিক করতেছি এবং এইখানে একটা ক্লিক করতেছি, ঠিক আছে? আমার এই যে ইলিশটা আছে এটা কেটে গেছে। এখন যদি এইটাকে আলাদা করি, দেখছেন দুইটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে, ঠিক আছে? এটা কিন্তু ক্লিক করতে হবে পাথের উপরে সিজার টুল দিয়ে যদি কাটতে চান। এটা গেল সিজার টুলের কাজ। সিজার টুলের পর আস্তে আস্তে নাইফ টুল। নাইফ টুলের কাজ হলো যে অবজেক্টটা সিলেক্ট করা আছে ওইটার উপর যদি মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে এইভাবে ড্র্যাগ করেন, লাইক আমি এইভাবে এটাকে অর্ধেক করতে চাচ্ছি, ক্লিক করলাম, জিনিসটা অবজেক্ট আলাদা হয়ে গেছে, চাইলে আলাদা করতে পারবেন, ঠিক আছে? ফার্স্টে আগে অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, নাইফ টুলটা নেবেন, জাস্ট যতটুকু জায়গা আপনি কাটতে চাচ্ছেন সেটার উপর ড্র্যাগ করবেন, আপনার জায়গাটা কেটে গেল। তারপর মুভ টুল, সিলেকশন টুলটা নেবেন, সিলেকশন টুলটা নিয়ে আগে বাইরে ক্লিক করতে হবে একটা, বাইরে ক্লিক করলেন, ডিসিলেক্ট হইলো, ডিসিলেক্ট হওয়ার পরে যেইটুকু আপনি সরাতে চাচ্ছেন এটাকে সরাই নিতে পারবেন, ঠিক আছে? সিজার টুলের পরে আস্তে আস্তে রোটেট টুল। রোটেট টুলের কাজ নরমালি আপনি যখন কোনো অবজেক্টকে রোটেট করতে চান, আপনি চাইলে এই যে কি বলে এটা নাম, সিলেকশন টুল দিয়ে রোটেট করতে পারেন, ঠিক আছে? এখন সিলেকশন টুল দিয়ে আমি সিলেকশন টুল দিয়ে রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট করলাম, এখন এটাকে চাচ্ছি রোটেট করতে, এটা রোটেট হচ্ছে, বাট এটাকে যে মানে সেন্টারটাকে ধরে রোটেট হচ্ছে, কিন্তু আমি চাই যে এই কর্নারটাকে ধরে রোটেট হবেও, ঠিক আছে? এই কর্নারটাকে ধরে যদি চাই রোটেট করতে, তো আমি সিলেকশন টুল দিয়ে আগে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রোটেট টুল আছে এখানে দেখেন, নাইফ টুলের নিচেই এই যে ব্রাশ, বোল্ড ব্রাশ টুলের নিচেরটা হলো রোটেট টুল। রোটেট টুলে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই জায়গায় মাঝখানটাকেও দেখাচ্ছে, মানে সেন্টারটাকে দেখাচ্ছে, কেন্দ্রবিন্দু কি বলে কেন্দ্রবিন্দু বলে, মানে এখানে সেন্টারটা ধরা আছে। এখন যদি রোটেট করেন আপনার সেন্টারটাকে ধরে রোটেট করবে, কিন্তু আপনি চাচ্ছেন এই কর্নারটাকে ধরবেন। কর্নারটাকে ধরতে চাইলে জাস্ট এইখানে মাউসের কার্সরটা এনে মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, সেন্টারটাকে যেটা ই করা ছিল, মার্ক করা ছিল, এই মার্কটা এখন এই কর্নারটাকে করতেছে, দেখছেন?
এখন যদি এটাকে রোটেট করেন এই কর্নারটাকে ধরে রোটেট হবে, বুঝতে পারছেন? তো রোটেট টুল দিয়ে চাইলে আপনি জাস্ট রোটেট টুলটা দিয়ে আপনি যে মানে রোটেট হওয়ার যেই পয়েন্টটা, এই পয়েন্টটাকে চেঞ্জ করতে পারবেন। দেন এইখানে 1 2 এটা নাম হলো আপনার স্কেল টুল, হোয়াইট টুল, ফ্রি ট্রান্সফরমেশন টুল, শেপ বিল্ডার টুল, পার্সপেক্টিভ গ্রিড টুল এবং ম্যাশ টুল। কয়টা টুল দেখলাম? 6টা। এই 6টা টুল আমাদের আপাতত কাজে লাগবে না, ঠিক আছে? আমরা যে কাজগুলা করব সেই কাজগুলোর ক্ষেত্রে অবশ্য হয়তোবা কোনোদিনও কাজে লাগবে না। যদি লাগে এটা আমি ফিউচারে দেখাই দিব। এই টুলগুলোর কাজও খুব ইজি, কিন্তু এটা আপাতত দেখাইতে চাচ্ছি না কারণ ক্লাসটা আমার লম্বা হয়ে যাচ্ছে, টাইমটা শর্ট যেহেতু আমার আরো কিছু আলোচনা করতে হবে। তো এইখান থেকে এই 6টা টুল আমি স্কিপ করতেছি। দেন এইখানে যে ব্লেন্ড টুল, সিম্বল স্প্রে টুল আর হলো গিয়ে আপনার কলাম গ্রাফ টুল, টোটাল কয়টা? ওইখানে দেখলাম 6টা, এখানে 3টা, এই 9টা টুল আমরা আপাতত স্কিপ করব, ঠিক আছে? স্যার মনে করেন যে আমি টেক্সটটা হাইড করব, তো এটা কিভাবে করব? কোন টেক্সটটা? ওই যে মনে করেন যখন একটা টেক্সট বা কোন একটা ডিজাইন, যেমন ধরুন আপনি টেক্সটটা লিখছেন ওইটা আমি হাইড করব, তো এটা আচ্ছা ওইটা দেখাচ্ছি একটু পরে। এর জন্যই আমি এই যে যেগুলো লাগতেছে না টুল, এইগুলো আপাতত বাদ দিচ্ছি, সবগুলো অপশন দেখাইতে হবে আমাকে। আচ্ছা 9টা না, এখানে টোটাল হলো 11টা টুল বাদ দিব, ঠিক আছে? 11টা টুল বাদ দিচ্ছি আপাতত। তো এই 11টা টুল বাদ দিলে আমার রোটেট টুলের পরে আসতেছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আজকে কিভাবে কাজ করে। গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলাদা একটা অ্যাডভান্স ক্লাসই হবে, গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্ট টুল নিয়ে ওই দিন আমি ব্রিফলি আলোচনা করব। আজকে জাস্ট দেখাই দিচ্ছি যে গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি অ্যাকচুয়ালি। গ্রেডিয়েন্ট টুলের কাজ হলো গ্রেডিয়েন্টের যে শেডটা আসে এই শেডটাকে চেঞ্জ করা। লাইক এখন শেডটা আসতেছে আমার রাইট সাইডে ব্ল্যাক, লেফট সাইডে হোয়াইট। এটাকে যদি আমি চাই রাইট সাইডে কিছু না, আপ সাইডে আমার যাবে ব্ল্যাক, ডাউন সাইডে আসবে হোয়াইটটা। এটা করতে সরি, আমার বটমে আসলো আমার ব্ল্যাকটা এবং আপ সাইডে আসলো আমার হোয়াইটটা। এই শেডটাকে আমি চেঞ্জ করতে পারতেছি গ্রেডিয়েন্ট টুল দিয়ে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট যে শেডটা আছে এটার শেডটাকে আমি চেঞ্জ করতে পারতেছি। এটা হলো আমার গ্রেডিয়েন্ট টুলের কাজ। আর দেখেন আমি কোনো কিছু ডিলিট করে দেওয়ার পর ওইটাকে আনডু করতেছি। এটা কিভাবে করতেছি? কন্ট্রোল জেড দিয়ে চাইলে আপনি আনডু করতে পারেন। একটু লিখে নেন এইটা, কন্ট্রোল জেড দিয়ে কোন অ্যাকশনকে আপনি আনডু করতে পারবেন। ঘুমাইতে পারি না এই রাত্রবেলা, কাজ করছি। কালকে কাজ করি নাই। কালকে দুজন স্টুডেন্টের কি প্রবলেম ছিল, প্রবলেম বলতে 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 আমারই লেট হয়ে গেছে ঘুমানে। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে চাইলে কোনো অ্যাকশনকে আপনি আনডু করতে পারেন, ঠিক আছে? আবার কন্ট্রোল শিফট জেড দিয়ে ওই যে আনডুটা করছেন এটাকে আবার রিডু করতে পারেন, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? তো তারপর কি দেখাচ্ছিলাম? গ্রেডিয়েন্ট টুলটা দেখছি। দেন আসি আমার এখানে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হলো কোনো কালারকে কপি করা। প্রথম কাজ হলো কোনো কালারকে কপি করা। লাইক আপনি এই জায়গায় রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করা আছে আপনার, আপনি চাচ্ছেন এই কালারটাকে হুবহু এই ব্লু কালারের সাথে কপি করতে। তখন আপনি আইড্রপার টুলটা নেবেন, এইখানে জাস্ট মাউসের কার্সরটা নিয়ে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে হুবহু কালারটাকে কপি করে নিল, ঠিক আছে? এইটা হলো আইড্রপার টুলের একটা কাজ। আর একটা কাজ হলো আপনার টেক্সটের ক্ষেত্রে কি করবে, টেক্সটের ক্ষেত্রে কালারটাও কপি করবে প্লাস আপনার যে ফন্টটা আছে এই ফন্টটাকেও কপি করবে। লাইক এইখানে আমি দুইটা টেক্সট নেওয়া আছে, এটার ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি।
এটা ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখন এটার কালার দিচ্ছি আমি রেড। তো আমি চাচ্ছি যে আমার নিচে যে লেখাটা আছে এই লেখাটা আমার রেড হবে, প্লাস এইটার যে ফন্ট ইউজ করছে এই ফন্টটা ইউজ করবে। তো নিচের লেখাটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুলটা নিলাম, এখানে নিয়ে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে আমার ফন্টটাও চেঞ্জ হয়ে গেল, প্লাস কালারটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? আর যেটার মধ্যে অ্যাকশন নিতে চাচ্ছেন মাস্ট বি সেই অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে। যদি সিলেক্ট না থাকে সেক্ষেত্রে অ্যাকশনটা অ্যাপ্লাইড হবে না। ঠিক আছে? সেই টুলগুলো চাইলে দেখাইতে পারতাম, কিন্তু আপাতত আমরা দেখব না। পরে কোনোদিন যদি সময় আসে আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো এই জন্য আমি ওগুলা বাদ দেই। ঠিক আছে? আচ্ছা, এগুলা নিয়ে আবার ব্রিফলি আলোচনা করা হবে। প্রত্যেকটা ক্লাসে এই টুলগুলো আমার লাগবে, যখন যেটা লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট আমরা দেখতেছি আজকে যে এটার দ্বারা এটা কাজ করা যায়। আপনারা বাসায় আবার একটু প্র্যাকটিস করবেন কোন টুলটা দিয়ে কোন কাজটা করতে পারতেছেন। এখন দেন ওই যে আইড্রপার টুলের পরে আসতেছে আমার হলো আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজ হলো আমি একটা আর্টবোর্ড নিছিলাম নাকি, একটা ওই যে ফার্স্টে ডকুমেন্ট যখন ক্রিয়েট করছি তখন আমার একটা আর্টবোর্ড আসছিল। এই আর্টবোর্ডটাকে যদি এনি হাউ বড় করা লাগে বা ছোট করা লাগে আর্টবোর্ড টুল দিয়ে চাইলে আমি সেটা করতে পারবো। যখন আর্টবোর্ড টুল যখন আমার অন্য কোনো টুল সিলেক্ট করা থাকে আমার ওয়ার্ক স্পেসটা এরকম দেখাবে, কিন্তু যখন আর্টবোর্ড টুলের উপরে ক্লিক করবেন দেখেন আমার এই যে হোয়াইট যে এরিয়াটা আছে এটা মার্ক হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি বড় করতে চান বড় করতে পারেন, যদি ছোট করতে চান ছোট করতে পারেন। আবার যদি এটাকে কপি করতে চান অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে যেখানে নিয়ে ছেড়ে দিবেন সেখানে এই আর্টবোর্ডের কপি হয়ে আরেকটা আর্টবোর্ড চলে আসবে। ঠিক আছে? আবার যদি এই আর্টবোর্ডটাকে ডিলিট করতে চান এখানে এই যে ক্রস মার্কটা আসবে, এখানে জাস্ট ক্লিক করলে আপনার আর্টবোর্ডটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে? আর্টবোর্ড টুল দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আর্টবোর্ড টুলের কাজ গেল এইটা। দেন আসতেছে আমার হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজটা আমরা এইখান থেকে নিয়ে করব না, হ্যান্ড টুলের কাজটা আমার আসবে আমি যদি কিবোর্ডের স্পেস চাপি আমার অটোমেটিক স্পেস চেপে ধরে রাখলে আপনার হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করেন আপনার যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটাকে মুভ করতে পারেন। কি আপনি মেবি আপনি কোশ্চেন করছিলেন নাকি কোশ্চেন করছিলেন? যে হ্যান্ড টুল দিয়ে আপনি চাইলে এই আর্টবোর্ডটাকে মুভ করতে পারতেছেন। ঠিক আছে? দেন আসি জুম টুল। জুম টুলটা আমরা করব হলো গিয়ে এখান থেকে চাইলে করতে পারেন, কিন্তু এখান থেকে করার দরকার নাই, যেহেতু শর্টকাট আছে আমাদের আমরা এখান থেকে করব না। আমরা করব হলো আপনার কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রাখবেন, ধরে রেখে মাউসের রোলারটা উপরের দিকে রোল করলে জুম ইন হবে আর নিচের দিকে রোল করলে জুম আউট হবে। ঠিক আছে? কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের রোলার উপরের দিকে রোল করলে জুম ইন হবে, রোলারটা নিচের দিকে রোল করলে জুম আউট হবে। এইগুলো একটা অপশন। ঠিক আছে? আরেকটা অপশন হলো কন্ট্রোল প্লাস যদি চাপেন জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হবে। ঠিক আছে? এই দুইটা অপশনের মাধ্যমে আপনি চাইলে জুম করতে পারেন। আর আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার সম্পর্কে আগেই জানছি। আপাতত আমার লেফট সাইডে যে টুলগুলো দরকার সেই টুলগুলো আমার ক্লিয়ার হলো। ঠিক আছে? দেন আসি রাইট সাইডে। রাইট সাইডেও সবগুলা টুল নিয়ে আমরা আপাতত আলোচনা করব না, জাস্ট কালারটা কিভাবে চেঞ্জ করবেন এটা দেখাই দিচ্ছি। তো মুভ টুল দিয়ে মুভ টুল না সিলেকশন টুল দিয়ে যে অবজেক্টটাকে সিলেক্ট করবেন সেটাকে চাইলে এই যে কালার একটা থাকে, কালারের অপশন থাকে, এই কালার অপশন থেকে যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে? আপাতত জাস্ট কালারটাই দেখেন, বাকিগুলা দেখলে হয়তো বা প্রবলেম হয়ে যাবে। ওইটা আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে যখন যেটা দরকার সেটা দেখব। আর যদি কারো পিসিতে কালারের অপশনটা না আসে সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন,
উইন্ডোতে যে এই যে ঠিকই ব্রাশের নিচে দেখবেন যে হলো আপনার কালারের অপশনটা আছে, এখানে ক্লিক করলে কালার অপশনটা এখানে দেখাবে আপনাকে, ঠিক আছে। দেন আপনারা ধরেন কোন একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন, ডকুমেন্টের উপরে কাজ করছেন, কাজ করার পরে সেটাকে সেভ দিতে হবে। সেভ কিভাবে দিবেন? ফাইলে যাবেন, সেভ এজে যাবেন, সেভ এজ, ঠিক আছে, বা কন্ট্রোল শিফট এস। ওয়ার্ড এক্সেল চালান সবাই? মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সম্পর্কে ধারণা আছে সবার? আচ্ছা, তাও লিখে নেন, কন্ট্রোল শিফট এস যদি চাপেন তাহলে সেভ এজ এর অপশনটা আসবে, কন্ট্রোল শিফট এস, ঠিক আছে। তো কন্ট্রোল শিফট এস প্রেস করলে আপনার সেভ এজ এর অপশনটা আসলো। এইখানে আপনি যদি মাদার ফাইলটা মানে এআই ইলাস্ট্রেটরে যদি মাদার ফাইলটা সেভ করতে চান, সেটার অপশনটা আসবে এআই ডট, ফাইলের নামটা দিয়ে ডট এআই, ঠিক আছে। তো যখন আপনার সেভ এজ এর অপশনটা আসবে, ফার্স্ট কাজ হলো আপনার লোকেশনটা সিলেক্ট করা। আপনি কোন লোকেশনে আপনার যে মাদার ফাইলটা আছে এটাকে সেভ করতে চাচ্ছেন। আমি ডেস্কটপটাকে ধরলাম, আমার এখানে ফাইলের নাম দেওয়া আছে untitled2, এটাকে কেটে দিয়ে আমি ফাইলের নাম দিচ্ছি 111, ঠিক আছে, 111.ai, ঠিক আছে। আর সেভ অ্যাজ টাইপটাকে আমি সিলেক্ট করতেছি illustrator.ai, ঠিক আছে। এখানে আরো কিছু অপশন আছে, লাইক এখানে Adobe FXG আছে ওইটার আপনার এটা থাকবে হলো গিয়ে আপনার .fxg, দেন Adobe PDF আছে, Adobe Illustrator EPS আছে, Illustrator টেমপ্লেট আছে, SVG আছে, SVG compressed আছে। তো আমাদের র ফাইলটার নাম থাকবে আপনার Adobe Illustrator, ঠিক আছে। Adobe Illustrator সাধারণ যে পিক্সেলের মতো সেভ করতে যাই, মানে ইমেজের মতো। ওইটা আমি দেখাচ্ছি একটু পরে, আমি এখন র ফাইলটা সেভ করা দেখাচ্ছি আপাতত। তো সেভ অ্যাজ টাইপটা এখান থেকে দেব আমরা Adobe Illustrator, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার Adobe EPS টা সিলেক্ট করা লাগতে পারে। কি ক্ষেত্রে আমরা Adobe Illustrator EPS টা সিলেক্ট করব সেটা আমরা ফিউচারে দেখব, ঠিক আছে। আজকের ক্লাস ওটা আপাতত স্কিপ করতেছি। তো আমি এখানে Adobe Illustrator টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পরে Illustrator অপশনটা আসবে। যেহেতু আমরা আপনার কি বলে Adobe CS6 টা ইউজ করতেছি, এখানে বাই ডিফল্ট Illustrator CS6 টা দেওয়া থাকবে, ঠিক আছে। এখন অবশ্য CS6 টা একটু ওল্ড ভার্সন হয়ে গেছে, বর্তমানে যে লেটেস্ট ভার্সনটা আছে এটার নাম হলো CC2020। তো CC2020 আপনারা এটা দিয়ে একটু শিখতে একটু টাফ হয়, ঠিক আছে। শেখার জন্য CS6 টা একটু বেশি ভালো, এই জন্য আমরা CS6 দিয়ে শিখাই। যদি CS6 টা ভালোভাবে বুঝতে পারেন তাহলে CC2020 টা চালাতে পারবেন। একটু 19-20 থাকে জাস্ট টুলটা, ঠিক আছে। লাইক CS6 এ কিছু জিনিস ওপেন করা থাকে, সিসি তে ওই জিনিসগুলো হাইড করা থাকে। আবার সিসি তে কিছু জিনিস ওপেন করা আছে, মানে আপনার ডাইরেক্ট ওয়ার্ক স্পেসে দেওয়া আছে, আর CS6 এ ওই জিনিসগুলো আবার হাইড করা থাকে, ঠিক আছে। তো ভার্সনে যদি ক্লিক করেন, এখানে বাই ডিফল্ট CS6 টা সিলেক্ট করা থাকবে। এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন আপনি CS6 মানে অ্যাডোবির কোন ভার্সনটা চালান। লাইক প্রিন্ট মিডিয়ার জন্য যদি কোনো ফাইল ক্রিয়েট করেন, সেটাকে যদি ফাইনাল ফাইলটা দিতে চান, সেখানে আপনার সিলেক্ট করতে হবে Illustrator 10। যারা প্রেসে কাজ করে তারা CS6 এ কাজ করতে পারে না, ঠিক আছে। তারা নরমালি Illustrator 10 এ কাজ করে সবাই। Illustrator 10 টা অনেক বেশি পপুলার প্রিন্ট প্রেসের জন্য। তো তখন আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনাকে কোন ভার্সনে আমি ফাইলটা দিব। যদি ক্লায়েন্ট আপনাকে এর মধ্যে কোনোটা দেয়, সেটা আপনি সিলেক্ট করে জাস্ট সেভ দিবেন, ঠিক আছে। তো আমরা আপাতত CS6 টাই সিলেক্ট করলাম, করার পর ওকে তে ক্লিক করব। আমার এইখানে র ফাইলটা সেভ হয়ে গেছে, এই যে দেখেন, এই যে আমার র ফাইলটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এটার আইকনটা দেখাবে এআই, আর
আপনার ফাইলের নামটা আছে আপনার 111.ai, ঠিক আছে? এখন যদি এই ফাইলটাকে জেপিজি বা পিএনজি আকারে সেভ করতে চান সেটা কিভাবে করবেন? এটার জন্য কোনো শর্টকাট নাই। একটা শর্টকাট আছে, হলো শিফট কন্ট্রোল অল্টার এস, ঠিক আছে? এটা হলো আপনার সেভ ফর ওয়েবের জন্য, ঠিক আছে? এখানে চাইলে আপনি জেপিজি এবং পিএনজি সেভ করতে পারেন। শিফট কন্ট্রোল অল্টার এস, ঠিক আছে? এইখানে আপনার জেপিজি এবং পিএনজি অপশনটা আসবে। এই অপশনটা আপাতত আমরা স্কিপ করতেছি, এটা আমরা ফিউচারে দেখব কিভাবে কাজ করবেন। নরমালি আপনারা এখন যদি জেপিজি এবং পিএনজি করতে চান সেক্ষেত্রে ফাইলে যাবেন, এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে গেলে আপনার এক্সপোর্টের অপশনটা আসবে। অপশন আসার পর এখানে লোকেশনটা সিলেক্ট করবেন। আমি আপাতত ডেস্কটপে সিলেক্ট করতেছি লোকেশন। ডেস্কটপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফাইলের নাম যেটা আছে সেটাই রাখলাম। যদি কেউ চেঞ্জ করতে চান এইখানেও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমার সেভ অ্যাজ টাইপটা চেঞ্জ করতে হবে। সেভ অ্যাজ টাইপটা আছে আমার এখানে অটোক্যাড ড্রয়িং। তো আমি তো এটাকে জেপিজি করতে চাচ্ছি, অটোক্যাডে আমার দরকার নাই। এখান থেকে এটাকে অপশন, এখানে যদি ক্লিক করেন নিচে একটা স্লাইডার আসবে, স্লাইডারের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে। যে অপশনটা আপনার দরকার সেই অপশনটাকে সিলেক্ট করবেন। লাইক আপনি এইটাকে এখন জেপিজি সেভ করতে চাচ্ছেন, জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করবেন। এখানে জেপিজি ফরম্যাটটা আসতেছে জেপিইজি, জেপিইজি ব্র্যাকেটে থাকবে হলো আপনার জেপিজি, ঠিক আছে? এই অপশনটাকে সিলেক্ট করলে এটা আপনার একটা ইমেজ হিসেবে দেখাবে। দেখেন আপনার যখন এখানে অটোক্যাড ড্রয়িং সিলেক্ট করা ছিল, এই যে ইউজ আর্টবোর্ডের অপশনটা এটা হাইড থাকে, ঠিক আছে? কিন্তু যখন জেপিজি সিলেক্ট করতেছেন ইউজ আউটবোর্ডের অপশনটা এটা ভিজিবল হয়ে যাচ্ছে। তো ভিজিবল কেন হচ্ছে? আপনি যখন এটাকে জেপিজি সেভ করতে চাচ্ছেন তখন আপনি যদি চান হোয়াইট এরিয়ার মধ্যে যে অপশনগুলো আছে হোয়াইট এরিয়ার মধ্যে যে কন্টেন্টগুলো আছে শুধুমাত্র এই কন্টেন্টগুলাই আপনার জেপিজির মধ্যে আসবে, ঠিক আছে? এইটা যদি চান সেই ক্ষেত্রে আপনি ইউজ আর্টবোর্ডে মার্ক করে দিবেন, ঠিক আছে? যদি ইউজ আর্টবোর্ডে মার্ক করেন আপনার হোয়াইট এরিয়ার বাইরে যদি কোনো অবজেক্ট থাকে সেইগুলো আপনার ইমেজের মধ্যে আসবে না, ঠিক আছে? তো আমি ইউজ আর্টবোর্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করতেছি, আমার কাছে জেপিজি অপশনটা আসবে। জেপিজি অপশনটা আসলো, এইখানে দেখেন কালার মধ্যে আছে সিএমওয়াইকে। যেহেতু আমার জেপিজিটা ওয়েব মিডিয়ার জন্য যাচ্ছে সেহেতু আমি কালার মোডটাকে চেঞ্জ করে আরজিবি করে দেব, ঠিক আছে? ওয়েব মিডিয়ার জন্য যত করবেন আউটপুট আনবেন, ফাইনাল আউটপুটটা যেটা ওয়েব মিডিয়ার জন্য সেভ করতেছেন সেটাকে অবশ্যই কালার মোডটা আরজিবি করে দিতে হবে, ঠিক আছে? আপনি কাজ করেন সিএমওয়াইকে মোডে সমস্যা নাই, কিন্তু ফাইনাল আউটপুটটা যখন সেভ করবেন তখন মাস্ট বি ওইটাকে আরজিবি করে নিতে হবে। আমি কালার মডেলটাকে আরজিবি করলাম আর কোয়ালিটিটা রাখতেছি আপনার ম্যাক্সিমাম, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ইকুয়াল টু এখানে 10 দেখাচ্ছে। যদি ম্যাক্সিমামের নিচে দেন, হাই দেন, সেক্ষেত্রে 6 এ চলে আসলো। তো আমি কোয়ালিটিটাকে ম্যাক্সিমাম করে দিচ্ছি মানে লার্জ ফাইল থাকবে এটা আমার। লার্জ ফাইলের পরে এখানে আমি কম্প্রেশন মেথডটা দিচ্ছি স্ট্যান্ডার্ড, রেজুলেশন দিচ্ছি হাই 300 পিপিআই, ঠিক আছে? এখানেও যে আমি ফার্স্টে বলছিলাম যে পিক্সেল পার ইঞ্চিস এর অপশনটা এটা বাড়ানো কমানো যায়, ঠিক আছে? যদি আপনার 300 পিক্সেলের উপরে লাগে সেক্ষেত্রে আদারে ক্লিক করবেন, আদারে ক্লিক করলে এখানে যে কাস্টমাইজ পিক্সেল দেওয়ার অপশন আসবে, ঠিক আছে? যদিও সেটা দরকার নাই, যদি তারপরও কারো লাগে দিতে পারেন চাইলে। আমি আপাতত হাই রাখলাম। এটা বিল্ট ইন যেটা মানে ডিফল্ট যেটা আছে এইটাই থাকবে। দেন ওকে ক্লিক করলে আপনার একটা জেপিজি সেভ হবে ডেস্কটপে। এই জেপিজিটা যদি সেভ করেন, জেপিজিটাকে যদি ওপেন করেন এরকম একটা জেপিজি শো করবে আপনাকে, ঠিক আছে? তো আমরা ফাইলটাকে কিভাবে সেভ করবেন সেটাও দেখলাম আজকে। এইটুকু কি আপাতত অফ করব নাকি আরো কিছু দেখাবো?
আচ্ছা